বোনাস তুমি এখন এইভাবে দাঁড়াই আছো কেমনে? সর্বশেষ অনেকগুলো তো ঘটনা আছে। একদিন একটা স্মৃতি হচ্ছে যে আপনার আমাদের ডিবি কার্যালয় ওখানে অ্যাডমিন ছিল, ডিবির এডিসি, তার নাম ছিল শাহিন শাহ। ওই পুরো ডিবি কার্যালয়ে সে আসলে খুব 2 রুমের লোকজন খুব তটস্থ ছিল, লাইক খুব ফেরোসাস তার আচরণ ছিল। একবার আমাদের সাথে নিপুণ রায় পাশের রুমে ছিল। উনি মহিলা মানুষ, ওনার ইউটেরাস অপারেশন করেছে। সো উনি আপনার থাকতে পারছিল না দাঁড়াইয়া। তো উনি বলতেছিল অনেকক্ষণ আমাকে একটা চেয়ার দেওয়া যায় কিনা বসার। এখন উনি আসলে অসহায়ের মতো রিজভি ভাইয়ের কাছে বলতেছে, চাচা আমাকে একটা চেয়ার দেওয়ার জন্য বলেন না ওদেরকে। নজরুল ইসলাম খানকে বলতেছিল, আমরা শুনতে চাই। সব মানুষ তো অসহায়। রিজভি ভাই নিজে হাটে একটু খুঁড়িয়ে, তো উনাকেও ওইভাবে আগে যে একটু রাজনীতিবিদ একটু সম্মান করা হতো, এইবার ন্যূনতম কারোর প্রতি সেই সম্মানটা করা না। রিজভি ভাই ওইভাবে তো সে নিজেই কষ্ট করে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, পরবর্তীতে তাকে কোনোভাবে একটা চেয়ার বোধহয় অনেকক্ষণ পরে দিয়েছিল। আমি শুক্রবার দিন জুম্মার নামাজের আগে আমাকে একবার ডাকলো। ওই দিন আমাকে আপনার কোর্টে তুলবে। যেদিন কোর্টে তুলে, যেটা যারা ডিবির কার্যালয় বা কারা হেফাজতে ছিল তারা তো জানে, লাইক আমাদের মনে হচ্ছে একটু হাফসেরে বাড়ছি, কারণ কোর্ট থেকে অ্যাটলিস্ট আপনার কারাগারে পাঠাইলে তো কারাগারে এই রকমের এটা নাই, টর্চারটা নাই অন্তত, সেটা তো থাকা খাওয়ার সমস্যা। ওইখানে গেলাম শুক্রবার দিন নামাজের। আমি দেখতেছিলাম এডিসি শাহিন শাহ তার সাথে একজন প্রস্তুতি নিয়ে নামাজ পড়ার জন্য আসছে, পাঞ্জাবি পরা। আমার কাছে মনে হচ্ছে যতটুকু ব্লু কিংবা নেভি ব্লু এরকম একটা পাঞ্জাবি পরা, আমার মতোই চিকন চাকন, বেশ হেলদি না, এক অফিসার। সো আমি দাঁড়াইছিলাম। শাহিন শাহ যে অ্যাডমিন, উনি কথাবার্তা বলতেছিল। পরে সে বলতেছিল, কে মানে বাঞ্চদ এখন এইভাবে দাঁড়াই আছে কীভাবে, এইভাবে বলতেছিল যে ওরে তাহলে কী করলে এত, ওরে নাকি আজকে কোর্টে তুলবা। এইটা বলে ওদের প্রত্যেকের হাতে আপনার ওই যে মোটা যে লাঠি থাকে, পাশে লাঠি ছিল। লাইক মনে করেন এইটা কী বলবেন, যে তার একটা ছিল। সে তখন, আমার তো হ্যান্ডকাপ হাতে, ওদের সে হ্যান্ডকাপ, পিটানি শুরু করলো একধাপ। এটা যেদিন কোর্টে তুলবে সেই দিন। পরে আমি তখন কোর্টে তোলার পরে আমি তো বলছি যে, বিচারক ছিল, ওনাকে বলছি যে আপনি আমার টি শার্টটা আমি খুলে দেখাচ্ছি, আপনি দেখেন আমার গায়ে তো কালো দাগ পড়ে রয়েছে, আমাকে ট্রিটমেন্ট না করলে তো পচন ধরবে, আমাকে অ্যাটলিস্ট ট্রিটমেন্ট দেন, তারপরে রিমান্ড দেন। আমাকে তো সেকেন্ড ধাপে আবার আপনার রিমান্ড দিল। এই আপনার কারাগারে যাওয়ার পর ওইখানে শুনেছি যে উনি কারাগারের যে আপনার জেল সুপার, উনি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, কাজে একটু সিম্পাথি তো পাবো। আমি ডাকসুর বিপি ছিলাম, 28 বছর পরে অন্তত একটা ভালো রুমে থাকতে দেবে, এইটুকু তো ব্যবস্থা করবে। আক্তারের কথা বলেছে, আমাদেরকে ফাঁসির সেল, ফাঁসির আসামিদের যে সেল, ওইটা আপনার পরিত্যক্ত ছিল এক প্রকারের, সেইখানে আমাদেরকে আসলে রেখেছিল। রুমগুলো আগে ব্যবহার হয় নাই তো, ময়লা, তারপরে গন্ধ, ওর মধ্যেই রেখেছিল। আবার প্রথম দিন ছিলাম নিচে, এখন নিচে এত গন্ধ, আমি তো আসলে লাইক দম বন্ধ হয়ে মারা যাচ্ছিলাম মনে হয়। এবং রাতে হঠাৎ করে শ্বাসকষ্ট দেখা হলো, পরে হসপিটালে নিয়েছে ওরা। সকালবেলা আমি ওনাকে খবর পাঠাইলাম যে ওনাকে যদি একটু দেখা করে বললেন, ওনাকে আমি একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, ওনার সাথে একটু কথা বলতে, উনি তো এটা দায়িত্বে। তো ওই কয়েকদিন আসে নেই, পরে খবর পাঠাইলাম যে একটু আমার রুমটা যদি 2 তলায় দিতে পারে সেটা দিয়েন। এবং আরেকটা আমার সাথে জেলখানায় একটা মানসিক টর্চার ছিল। জেলের আসামি আপনার যারা কারা বন্দি থাকে তাদেরকে একটা সময়ের জন্য হাঁটতে সময় দেয় একটু, সকালে এবং বিকেলে। সবাইকে যখন ছেড়ে দিত আমাকে তখন আটকে রাখতো, যে হ্যাঁ অনেককে, বিশেষ করে আন্দোলনের কিছু নেতৃবৃন্দকে বা আন্দোলনকারী যাদেরকে গ্রেপ্তার, এদের সাথে বিহেভটা করতো। তো আমি একটু কথা বলবো, কারণ কথা বলবো যেন কথা বলতে না বলতে, এটা একটা মানসিক টর্চার। সবাইকে ছেড়ে দিচ্ছে, যারা একটু বেডের হচ্ছে কথা বলতেছে, আমি বেরো হতে পারছি না। আবার যখন আমাকে ছেড়ে দিচ্ছে একা একা কোনো রুমের সামনে গিয়ে কথা বলবো, সিসিটিভির ক্যামেরা আছে, যে লাইক তাহলে তো আরও পানিশমেন্ট পড়বে। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যেই দিন শেখ হাসিনা পালিয়ে যায় সেদিন একজন কারারক্ষী মহিউদ্দিন নামে, উনি এসে বললেন ভাই গেছে। তো বিশ্বাস করতে পারতেছিলাম যে কী বলে। তখন সম্ভবত 2:45, আমার এক্স্যাক্টলি আমি বলছিলাম টাইমটা দেখেন, 2:45 এরকম হবে, বলছে গেছে। আমি বিশ্বাস করতে পারছিলাম। আরও মানে আরেকজনকে, 2 জন ছিল, ওরা আমাকে চেনার কারণে একটু 2-1 ভালো ব্যবহার করতো। বললাম ভাই আসলে কি গেছে? বলছে গেছে। পরে শুধু আমার পেছনের বিল্ডিংয়ে ছিল বাবুর ভাই, ওনারটা নাকি একটা ডিভাইস ওনার আপডেট পাওয়ার জন্য আছে, ওইখানে চিল্লাফাল্লা করে জিজ্ঞেস ভাই শিওর গেছে? বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন আমরা জানতে পারলাম গেছে, এবং পুরো জেলে তো একটা জাগরণ ঘটে গেল। একজন তার কতক্ষণ পরেই আমাকে বলল যে একজন আপনার কারারক্ষী এসে, স্যার বলতেছে, স্যার আপনি
যে স্যার আপনি না বলতেছে স্যার আপনি আপনি প্যান্টটা পরে নেন, রিজভি ভাই সহ সিনিয়র লিডাররা আপনার জন্য অপেক্ষা করতেছে। সে বলে কি এতক্ষণ কাউরে ডাইকেও পাই না, স্যার বলছে রিজভি ভাই সহ সবাই অপেক্ষা করতেছে। আমি ওর তাড়াতাড়ি প্যান্ট পরে গেলাম। তখন আমাদের ওই জেলারের রুমে ওখানে অনেকগুলো টেলিফোন আমাদেরকে দিল, 8-10টা টেলিফোন সবাইকে বাসায় যোগাযোগ করার জন্য। সো এটা হচ্ছে দেখেন বাংলাদেশের বাস্তবতা, যে কয়েক ঘন্টা না, 1 আওয়ার আগেও যারা মানে অনেকে একটু সুখ দুঃখের কথা বলার জন্য যদি একজন ডাকতাম, ভাই একটু রুমের সামনে আসেন, কী অবস্থা বাইরের, কেউ কাছেও আসতো না। কয়েক মিনিট পরে পালিয়ে যেত, স্যার ডাকা শুরু করছে এবং জেলার সহ সবাই তো অনেকগুলো টেলিফোন এনে আমাদেরকে দিল যে ভাই কথাবার্তা বলেন। তো যাই হোক, আজকের এই আলোচনার আয়োজকদেরকে ধন্যবাদ জানাই এবং আমি এখান থেকে শুধু একটা কথা বলবো, আমাদের লাইফে যা ঘটে গেছে সেটা তো আমরা চাইলেই ব্যাক পাবো না। এবং আমি কিন্তু এখনও ইয়ং মানুষ, কিন্তু এখন অনেকক্ষণ বেশি বসে থাকতে পারি না, কারণ আমি তো ছাত্রলীগেরও ক্যাম্পাসে অনেকবার হামলার শিকার হয়েছি। তারপর লাস্টে যে ধরনের টর্চারের মধ্যে দিয়ে গেছি, শুধু একটা কথা বলি, জাস্ট এইটুকু বলা উচিত না, তারপর বলে আপনাদের এই বর্বরতাটা দেখানোর জন্য যে ভাই প্লিজ 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 ভাই একটু শেষ করে, আরও অনেকে কথা বলবে, আরও অনেকে একটু। সো শেষে একটা ছেলেকে, ইয়ং ছেলে, মিডল এজ, তাকে একেবারে ন্যাকেট করে তাকে টর্চার করতেছে। আর আমাকে জাস্ট দেখানোর জন্য যে এরকম কিন্তু অনেকের সাথেই হয়। এখন তুমি চিন্তা করো ভাই, আমাদের যে সমস্ত বিষয় এগুলো যদি তুমি সহজে বলো এবং তোমরা বলো যে তারেক রহমান তোমাদেরকে এই ইনস্ট্রাকশন দিয়েছে, ছাত্রদল আর শিবিরের ছেলেরা, বিএনপি জামাতের লোকেরা এই অগ্নিসংযোগ করছে, তুমি এটা করবা, আমরা ব্রিফ করবো, সেখানে বলবা তোমার মামলা ডিসমিস করার ব্যবস্থা করে দেবো, নাহলে সব মামলায় তোরে আসামি করবো, জিন্দিগিতে বাইরে যেতে পারবি না, শেখ হাসিনা যতদিন আছে। তো এখন এই রকমের মানে একটা পরিস্থিতিতেও কিন্তু আমরা কম্প্রোমাইজ করি নেই, একেবারে ফুল জীবনের ঝুঁকি নিয়ে। কারণ যখন 1 আগস্ট আমাকে কিছু সাংবাদিকরা বলছিল, ভাই আন্দোলন তো ঝিমিয়ে পড়তেছে, কিছু বলেন, তখনই কিন্তু একটা ঝুঁকি নিয়ে বলছেন যে 90% পতন হয়েছে আর 10% ধাক্কা ধরেছে, এই মানুষকে একটু জাগ্রত করার জন্য। তো আমরা চাই না, আমরা জাস্ট একটা কথা, যে আমরা চাই না ওই বাংলাদেশ আর ফিরে আসুক। আমাদের একজন মাদ্রাসার শিক্ষার্থী ভাই বলেছে, না থানায় তাকে যুবলীগের ছেলেরা গিয়ে মেরেছে। তো আমরা চাই না আবার এখন আমাদের সরকার, আমরা কাউকে গিয়ে থানায় মারবো, কিংবা পরবর্তী একটা পলিটিক্যাল সরকার হবে, পুলিশ আবার কারো পলিটিক্যাল ওয়েপন হবে। যেটা এরশাদের সময় দেখেন পুলিশকে এরশাদের পেটোয়া বাহিনী বলতো, খালেদা জিয়ার সময় খালেদা জিয়ার পেটোয়া বাহিনী বলতো, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের পেটোয়া বাহিনী বলতো। এখন এই পুলিশ কিংবা প্রশাসনের যে ক্যারেক্টার, কর্মপদ্ধতির, এইখানে কিন্তু খুব বেশি পরিবর্তন হয় নাই। তো আমার খুব ভয় হয় যে বোধহয় যাই বলেন, সামনে বোধহয় আমরা কিছু পরিবর্তন তো লক্ষ্য করব, কিন্তু এই প্র্যাকটিসটা বোধহয় পুরোপুরি বিলুপ্ত হচ্ছে না। তো অন্তর্বর্তীকালীন সরকারকে ঘিরে আমাদের খুব আশা ছিল এই মৌলিক জায়গাটাতে রাষ্ট্র ব্যবস্থা অন্তত পরিবর্তন আসবে। আমাদের 2 জন সম্মানিত উপদেষ্টা আছে, তাদের প্রতি এইটাই আহ্বান। আমরা ভবিষ্যতে কি এমপি মন্ত্রী হই না অ্যাক্টিভিস্ট হিসেবে থাকি সেটা ম্যাটার না, আমরা একটা নিরাপদ রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা চাই, যেখানে প্রত্যেক নাগরিক তাদের মর্যাদা এবং অধিকার নিয়ে বাস করবে। সেইটুকু অন্তত আপনারা এই সময়ের মধ্যে যতটুকু পারেন আমাদেরকে নিশ্চিত করবেন, এইটি আপনাদের প্রতি